এখন প্রথম এবং স্টেট ডিফেন্স লয়ার সেই 10 জন সাক্ষীকে করেছেন। আলটিমেটলি এই 10 জন সাক্ষী একটা সাক্ষীদের সাক্ষ্য রেকর্ড করবেন এবং রেকর্ড হবে বলে আমরা হয়ে আছি রাষ্ট্রপক্ষে, এবং আশা করি বাকি উপস্থিত সাক্ষীদের উপস্থাপন করা হবে এবং তাদের সাক্ষ্য যথাযথভাবে রেকর্ড করা হবে ইনশাআল্লাহ। কথা বলি সেটা হলো যে সাক্ষী ডিসিজড রাবিসা আক্তারের পিতা মাতা রাজু নামের একজন সাক্ষী, তার বড় বোন রাইসা আক্তার এবং শেখ আবু শামা সাক্ষ্য দিয়েছেন। অর্থাৎ এই সাক্ষীর সাক্ষ্য থেকে আপাতত একটি জিনিস বলা যায়, সেটা হলো যে আমরা মামলার গুরুত্বপূর্ণ যে ইনক্রিমিনেটিং এভিডেন্স সেটা মাননীয় ট্রাইব্যুনালে সাক্ষীগণ তাদের জবানবন্দিতে এবং কিছু কিছু অংশে জেরার মাধ্যমে সুপ্রতিষ্ঠিত করেছেন এবং উভয় আসামির সংশ্লিষ্টতার প্রমাণ সাক্ষীগণ আদালতে দিয়েছে। আদালতে আমি একটা বিষয় উপস্থাপন করেছিলাম এই কারণে যে একজন আসামি যখন গ্রেফতার হয়ে জেলখানায় থাকে তখন সংশ্লিষ্ট আদালত বা ম্যাজিস্ট্রেট কাস্টডি বলে, এটাকে বলা হয় জুডিশিয়াল কাস্টডি। জুডিশিয়াল কাস্টডিতে থাকা অবস্থায় একজন আসামি আইনে নির্ধারিত 164 এর সময় অথবা চার্জ গঠনের সময় অথবা 342 আসামি পরীক্ষার সময় আদালতের প্রসিডিউর অনুসারে কথা বলা ব্যতীত কোনো মিডিয়ার সামনে কথা বলতে পারেন না। এবং এই বিষয়টি গতকালে যেভাবে মিডিয়া নিয়ে কথা বলেছেন এবং যেভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটাকে সুশৃঙ্খলার সহিত মিডিয়াতে কথা না বলার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার ছিল সেটা যেহেতু পরিলক্ষিত হয় নাই, সেইটুকু যাতে পরিলক্ষিত হয় ফার্দার প্রসিডিং এর ক্ষেত্রে, এই জন্য একটা আবেদন করেছিলাম এবং সেই আবেদনে মাননীয় ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যাতে সুশৃঙ্খল ভাবে আসামিকে তার জেল হাজতে এবং জেল হাজত থেকে আদালতে অথবা আদালত থেকে জেল হাজতে নিয়ে যান এবং মিডিয়ার লোকজন বা অন্য কোনো অথরিটির সামনে যাতে কথা না বলেন সেই ব্যবস্থার জন্য প্রয়োজনীয় আদেশ দিয়েছেন। এইটুকু মামলার মেরিট বা মামলার সাক্ষ্য বিষয়ে আমরা যখন আলোচনা করবো তখন বুঝতে পারবেন। ধন্যবাদ।